বসে অপেক্ষা করছে। আসলে সিঁড়ি দিয়ে পড়ার কারণে তের মাথায় অনেক জোরে আঘাত লেগেছিল আর অনেক রক্তক্ষরণও হয়েছিল, তাই তের অবস্থা অনেক বেশি ভালো নেই। কিছুক্ষণ পর ডাক্তার তাদের কাছে এলো। অনেক বেশি চিন্তা করার কারণ নেই, কিন্তু ওনার মাথায় অনেক আঘাত লেগেছে, তাই লক্ষ্য রাখবেন যেন বেশি দুশ্চিন্তা না করে। আর এখনো ওনার জ্ঞান ফিরেনি, কিন্তু চিন্তা করবেন না, সকালের মধ্যে উনি জেগে যাবেন। আচ্ছা ডক্টর লি, আমরা কি আমাদের মেয়েটাকে একটু দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু বেশি জোরে কথা বলবেন না। এরপর এক এক করে সবাই তের সাথে দেখা করে আসে। শেষে জাঙ্কুক যায় তের কাছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করিনি। হ্যাঁ আমি মানছি আমি তোমাকে সহ্য করতে পারি না, কিন্তু আমি তোমাকে এতটাও ঘৃণা করিনি যে তোমার প্রাণ নিতে চাইবো। এরপর জাঙ্কুক আরো কিছুক্ষণ তের কাছে ছিল। এদিকে জিনকে অনেক বোঝানোর পর জিহব আর আরএম জিনকে নিয়ে বাড়ি যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক বাইরে এসে বলল, তোমরা সবাই বাড়ি যাও, আমি এখানে থাকছি। কেন, এত কিছু তো বুঝি তোমার শান্তি হয়নি, নাকি আরো কোনো বড় ক্ষতি করা লাগবে তোমার? ভাইয়া তুই তের সাথে এমনটা কিভাবে করতে পারলি? জাঙ্কুক তুমি এমনটা নাও করতে পারতে। তার মানে জাঙ্কুক, আমার বোনের অবস্থা এরকম তুমি করেছো? জাঙ্কুক তুই এমনটা কেন করলি? তুই কি দোষ করেছিল? ও তো তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। এরপর কাই জাঙ্কুককে আরো অনেক কিছু বলতে লাগলো। জাঙ্কুক আর সেখানে থাকতে পারলো না, তাই সে হসপিটাল থেকে বার হয়ে চলে গেল। জাঙ্কুক হসপিটালের বাইরে একটা পার্কে বসেছিল। হঠাৎ সেখানে জেনি এসে জাঙ্কুকের পাশে বসলো। ভাইয়া, এইমাত্র আমি হসপিটাল থেকে এলাম। কাই ভাইয়া বলছিল যে এসব নাকি তুমি করেছো। জাঙ্কুক কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। আমি জানি ভাইয়া, তুমি আর যাই করো না কেন, কিন্তু তের এত বড় ক্ষতি করতে পারো না। জাঙ্কুক একবার জেনির দিকে মুখ তুলে তাকালো, তারপর আবার আগের মতোই মাথা নিচু করে বসে রইল, কিন্তু কিছু বলল না। তাই জেনি আবার বলল, ভাইয়া আমি জানি না যে তুমি তেকে ভালোবাসো কিনা, কিন্তু আমি জানি যে তুমি তেকে কখনো ঘৃণা করনি। ভাইয়া তে তোমাকে অনেক ভালোবাসে। যেদিন তে কলেজে তোমাকে প্রথম দেখেছিল সেদিন ও তোমাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তোমাকে কিছু বলেনি, কারণ তুমি ছিলে আমাদের শিক্ষক। তে যে তোমাকে ভালোবাসত সেটা আমি ছাড়া আর কেউ জানতো না। হ্যাঁ আমি ওকে বলেছিলাম অনেকবার যে আয়ু, জিমিন আর লিসাকে এ ব্যাপারে বলতে, কিন্তু তে রাজি হয়নি। তারপর সেকেন্ড ইয়ারে যখন আয়ু তোমাকে প্রপোজ করেছিল আর তুমিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলে, এটা শুনে তে খুব বেশি ভেঙে পড়েছিল, কিন্তু বিশ্বাস করো তবু সে তোমার আর আয়ুর মাঝখানে আসতে চায়নি। জাঙ্কুক জেনির কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু শেষের কথাটা শুনে জাঙ্কুক একটু অবাক হয়ে গেল। তে আমার আর আয়ুর মাঝখানে আসতে চায়নি? এসব তুমি কি বলছো জেনি? হ্যাঁ ভাইয়া, তে চেয়েছিল তুমি যেন সুখে থাকো, তা সেটা আয়ুর সাথে থাকো না কেন। যদি এরকমটা ছিল তো কাই আয়ুকে বিয়ে কেন করলো? মনে আছে আমরা সবাই মিলে একবার বাইরে ঘুরতে গিয়েছিলাম আমাদের সমস্ত পরীক্ষা শেষ হওয়ার পর? হ্যাঁ আমার মনে আছে। হ্যাঁ তো সেদিন আমি কাই ভাইয়াকে বলেছিলাম তে তোমাকে ভালোবাসে আর তুমি আয়ুকে। তারপর তারপর কি? তারপর আমি আর কাই ভাইয়া প্ল্যান করি কিভাবে তোমার থেকে আয়ুকে আমরা দূরে করতে পারি, কারণ কাই ভাইয়া আয়ুকে খুব ভালোবাসতো আর তেও তোমাকে খুব ভালোবাসতো। ভাইয়া আমি জানি যে আমরা অনেক বড় ভুল করেছি,
কিন্তু বিশ্বাস করো, তে এসব ব্যাপারে কিছু জানেনি। কাই ভাইয়া আর আয়ুর বিয়ের খবরটা তে এখানে এসেই জানতে পারে। আর তে এখানে এসেছিল শুধুমাত্র তোমার জন্য, কারণ তুমি তখন হসপিটালে ছিলে। জেনে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তে তোমাকে অনেক ভালোবাসে ভাইয়া, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। এই বলে জেনি সেখান থেকে চলে যায়। তের জ্ঞান ফিরেছে, সবাই তের কাছে আছে। ডাক্তার বলেছেন সেরকম কোনো চিন্তার কারণ নেই, তবে আজকে রাতটা তেকে হসপিটালে রাখতে হবে, সকালে থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে। জাংকুকও তের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আয়ু, জিমিন আর লিসা জাংকুককে ভেতরে আসতে দেয়নি। তে দেখলো তার কাছে জিন, আরএম, কাই, জেহব, আয়ু, লিসা, জিমিন, সুগা, জেনি সবাই আছে, কিন্তু জাংকুক নেই। লিসা, জাংকুক আসেনি? আসলে তে ভাইয়া, আসলে মানে অফিস, আসলে অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আর সেটা জাংকুক ছাড়া হবে না, তাই ও আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তেমা, তুই সিঁড়ি দিয়ে কিভাবে পড়ে গেলি? আসলে মা, আমি শাড়ি পরেছিলাম আর ফোনে কথা বলতে বলতে নিচে নামছিলাম, আর শাড়িটা আমার পায়ে আটকে যায় আর আমি পড়ে গিয়েছিলাম। আর জাংকুক? না মানে জাংকুক তো ওখানেই ছিল, তাই না? হ্যাঁ, আসলে জাংকুকও আসছিল, আর জাংকুক আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আসছিল, কিন্তু তার আগে আমি পড়ে যাই, আর ওখানে কিছু তো ভারী একটা জিনিস ছিল যার কারণে আমি মাথায় আঘাত পাই, আর তারপর আমার আর কিছু মনে নেই। এরপর আয়ু, জিমিন, লিসা, সুগা আর কাই একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। তে একটু সাবধানে চলাফেরা করবে তো নাকি? আর তোকে শাড়ি পরতে কে বলেছিল? যেটা পারিস না সেটা করতে কেন যাস? যদি তোর কিছু হয়ে যেত কি হতো বুঝতে পারছিস? আচ্ছা, এবার থেকে খেয়াল রাখবো। আচ্ছা, তেকে এখন রেস্ট করতে দেওয়া উচিত। চলো আমরা সবাই এখন বাইরে যাই। তোমরা যাও, আমি তের সাথে এখানে থাকবো। আমিও কিছুক্ষণ আমার মেয়ের পাশে থাকতে চাই। এরপর আরএম আর জিন তের কাছেই ছিল, আর বাকি সবাই কেবিন থেকে বার হয়ে যায়। বাইরে জাংকুক একটা চেয়ারে মাথা নিচু করে বসেছিল। লিসা জাংকুকের কাছে গেল। ভাইয়া, সরি, আসলে তুই কেমন আছে লিসা? প্লিজ আমাকে একবার ভেতরে যেতে দে, আমি ওর কোনো ক্ষতি করবো না, বিশ্বাস কর। লিসা আর জাংকুককে বারণ করেনি। জাংকুক ভেতরে গিয়ে তেকে জড়িয়ে ধরলো। এখন কেমন আছে তে? খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? সরি তে, আমি সঠিক সময়ে আসতে পারিনি। আরিম আর জিন জাংকুককে দেখে মুচকি এসে সেখান থেকে চলে যায়। না জাংকুক, এখানে তোমার কোনো দোষ নেই, আর দেখো আমি একদম ঠিক আছি। জানো জান, আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তে তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। অনেক ভালোবাসি তোমাকে জাংকুক, তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? এরপর ওরা দুজন আরো অনেকক্ষণ এভাবেই কথা বলতে লাগলো। মা, বাবা, তোমরা বাড়ি যাও, আমরা এখানে আছি। না, আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না। এরপর কাই আরএনকে ইশারা করে জিনকে বোঝাতে বলে। জিন দেখো, এখন তো তে ঠিক আছে তাই না? এখন বাড়ি চলো আর রেস্ট নাও, না হলে তোমারও তো শরীর খারাপ করবে, তাই না? আর তুমি চিন্তা করো না, কাই আর আয়ু এখানে থাকবে, আর যে হোক তুমিও আমাদের সাথে চলো। হ্যাঁ, আর জেনি তুইও বাড়ি যা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তোমরা তের খেয়াল রাখবে, কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে?
এরপর আরএম আর জিহব জেনি আর জিনকে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তে এখন অনেকটাই সুস্থ। জাংকুক এখন তের অনেক খেয়াল রাখছে, যেটা দেখে সবাই খুব খুশি। এক সপ্তাহ পর লিসা আর জিহবের বিয়ে, তাই পুরো বাড়ি আনন্দে ভরে উঠেছে। শপিং, ডেকোরেশন এইসব নিয়ে সবাই ব্যস্ত। আজ জাংকুক তেকে নিয়ে শপিং এ গেছে। মলে পৌঁছে জাংকুক তের জন্য অনেকগুলো শাড়ি দেখলো, আর তে সব কয়টা ট্রাই করতে লাগলো। জাংকুক আর না, এতগুলো ট্রাই করলাম, আমি আর পারছি না। তাছাড়া বিয়ে তো আর আমাদের না, তাই না? তো এত দেখে কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট, আর বলবো না। এই ব্ল্যাক শাড়িটা একবার ট্রাই করে নাও জান। আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট কিন্তু। এরপর ওরা শপিং করে একটা রেস্টুরেন্টে যায় ডিনার করতে। দেখতে দেখতে লিসা আর জেহবের বিয়ের দিন চলে আসে। আগামীকাল লিসা আর জেহবের বিয়ে। আজ লিসা, তে, আয়ু, জিমিন আর জেনি একটা রেস্টুরেন্টে যায় ডিনার করতে। সবাই মিলে অনেকক্ষণ কথা বলল। আচ্ছা লিসা, আজ থেকে আমি তোকে ভাবি ডাকবো নাকি তুই আমাকে ভাবি ডাকবি? অবশ্যই তুই, কারণ আমি তোর ভাইয়ের বউ হব। হ্যাঁ, আমি তো তোর চাচার বউ, তাই না? আরে জাঙ্কুক ভাইয়া আমার চাচা কেন হবে? ওহ সরি, আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, কাউকে ভাবে ডাকতে হবে না। হ্যাঁ, আমরা বেস্ট ফ্রেন্ডই, ঠিক আছে। এভাবে ওরা আরো অনেকক্ষণ গল্প করতে লাগলো। জাংকুক, সুগা, কাই, জেহব আর সুবিন একটা বারে বসে আড্ডা দিচ্ছিল। জেহব, লিসা আমাদের একমাত্র বোন, ওকে আমরা খুব ভালোবাসি। তুই আমার বোনটার খেয়াল রাখিস, দেখিস কোন রকম কষ্ট যেন না হয় ওর। আমার বোনটা তোকে খুব ভালোবাসে। লিসাকে না হয় আমার ভাই খুব ভালো রাখবে। তুই শুধু এটা ভাব যে তুই আমাদের বোনটাকে ভালো রাখতে পারবি কিনা। আমি জানি ভাইয়া, তুমি এখনো আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তেকে সত্যি খুব ভালোবাসি। আপনার বেবি একদম সুস্থ আছে মিস্টার জিওন। দিন দিন তুমি তোমার বাবার মতোই দুষ্টু হয়ে যাচ্ছ কিন্তু।